নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। শহীদ দিবস পালন তৃণমূল বিজেপির দুই দলের, একই জায়গায় পাশাপাশি দুটি মঞ্চ, একটি তৃণমূলের অন্যটি বিজেপির। এটা কি সৌজন্য নাকি যুদ্ধের আরেক রূপ? এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। নদিয়ার তাহিরপুরে মৃত বৃদ্ধের নাম শ্যামল কুমার সাহা। জানা গিয়েছে, এনুমারেশন ফর্ম পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। সোমবার হৃদরোগে মৃত্যু হয় তার। শামশেরগঞ্জে চাষের জমি থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা। ব্যাপক চাঞ্চল্য শামশেরগঞ্জ থানার ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ। দিল্লির দূষণ নিয়ে ফের রাজনৈতিক চর্চা। তার মধ্যেই সোমবার আবহাওয়া দফতর খানিক স্বস্তির খবর দিয়ে জানিয়েছে, বাতাসের গুণমান কিছুটা উন্নত হয়েছে। বিশ্বজয়ী রিচা ঘোষ। বাংলার ভূমিকন্যা রিচা ঘোষের নামে তৈরি হবে স্টেডিয়াম। উত্তরবঙ্গকে কেন্দ্র করে রাজ্যবাসীকে বড় উপহার মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গকে কেন্দ্র করে রাজ্যবাসীকে বড় উপহার মুখ্যমন্ত্রীর। সোমবার শিলিগুড়ির উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক থেকে তিনি ঘোষণা করলেন, বিশ্বজয়ী ক্রিকেটার তথা বাংলার ভূমিকন্যা রিচা ঘোষের নামে তৈরি হবে স্টেডিয়াম। চাঁদমণি টি এস্টেটের ২৭ একর জমিতে ওই স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই আনন্দের জোয়ার উত্তরবঙ্গের ক্রীড়া মহলে। রিচা ও তার পরিবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। গত ২রা নভেম্বর নভি মুম্বাইয়ের স্টেডিয়ামে হরমনপ্রীত কৌর, জেমাইমা, স্মৃতি মন্ধানা, রিচা ঘোষরা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে ফেলেছেন। এখন তারই উদযাপন পর্ব চলছে চারিপাশে। ভারতীয় মহিলা টিমের অন্যতম নির্ভরযোগ্য সদস্য রিচা ঘোষ বাংলার ভূমিকন্যা। ফলে বিশ্বজয়ের স্বাদ বাংলায় আরও বেশি। ইতিহাস গড়া মেয়েকে আগেই সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। গত শনিবার ইডেন গার্ডেন্সে হয়ে গিয়েছে রিচা বরণ। ছিলেন মুখ্যমন্ত্রী। চমকপ্রদভাবে রিচাকে ওই দিন বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। বঙ্গের ক্রিকেটারকে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার রিচাকে সম্মানিত করতে আরও বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন তিনি। সোমবার উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে উত্তরবঙ্গের বৈঠকে জানালেন, রিচার নামে শিলিগুড়িতে রিচার নামে একটি স্টেডিয়াম হবে। শিলিগুড়ি সিটি সেন্টারের কাছে চাঁদমণি টি এস্টেটের আগেই চাঁদমণি টাউনশিপ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এখানে একাধিক শিল্প হয়েছে। এবার সেখানকারই ২৭ একর জমিতে তৈরি হবে রিচার নামে স্টেডিয়াম। উত্তরবঙ্গ থেকে আরও বেশি ক্রিকেট প্রতিভা যাতে বিকশিত হয়, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বলে মনে করছে ওয়াকিবহল মহল। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক বৈঠক থেকে জিএসটি নিয়ে বড় দাবি তুলেছেন তিনি। রাজ্যের হকের টাকা এভাবে কেড়ে নিতে দেব না, মন্তব্য মুখ্যমন্ত্রীর। উত্তরের প্রশাসনিক বৈঠক থেকে জিএসটি নিয়ে বড় দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এভাবে রাজ্যের হকের টাকা কেড়ে নিতে দেব না, জিএসটির টাকা রাজ্যকে ফেরত দিতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার মুখ্যমন্ত্রী খোলামেলা স্বীকার করে নেন, কেন্দ্র যখন জিএসটির কথা বলেছিল তখন আমরাই প্রথম করতে বলেছিলাম। এটা আমাদের বড় ব্লান্ডার ছিল, কারণ অন্য রাজ্যকে টাকা দিচ্ছি আর বাংলায় রাজ্যের শেয়ারের টাকা না দিয়ে সব নিয়ে চলে যাচ্ছে। আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফেরত দেওয়া উচিত। আবাস যোজনা থেকে বন্যা ত্রাণ কোনো ক্ষেত্রেই রাজ্য কেন্দ্রের কাছ থেকে ন্যূনতম ক্ষতিপূরণও পায় না বলে ফের ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২১ সালের পর থেকে বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এমনকি আমাদের হকের করের টাকাও দেয় না। ভারত সরকারকে দালালদের সরকার বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিফেন্স আর বর্ডার ছাড়া রাজ্যে আর কোনো মুভমেন্ট নেই। আমাদের টাকা ধ্বংস করবে, আবার আমাদেরই অপপ্রচার চালাবে। টোটাল লুট আর বলছে ঝুট। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, টাকা তো দেয়নি, উল্টে আমাদের রাজ্য থেকে ২০,০০০ কোটি টাকা নেওয়া হয়েছে। মানুষ হেলথ ইন্স্যুরেন্স থেকে সুবিধা পাচ্ছে, এর জন্য আমাদের ফান্ড থেকে ২০,০০০ কোটি টাকা গেছে। কিন্তু এর জন্য মির্জাফর গদ্দারদের কোনো ক্রেডিট নেই। রাজ্যের অর্থনৈতিক স্বার্থে জিএসটি পুনর্বণ্টনের দাবি তুলে মুখ্যমন্ত্রী বললেন, এখন সময় এসেছে রাজ্যের টাকা রাজ্যকে ফেরত দেওয়ার।
হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রীর সাফল্যের মুকুটে আরও এক পালক। এবার জাপান থেকে ডি লিট পাচ্ছেন মমতা। সূত্রের খবর, চলতি সপ্তাহে কলকাতায় আসছেন জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। দীর্ঘ সংগ্রামী জীবন, সাফল্যের তালিকাও দীর্ঘ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাফল্য দীর্ঘতর হতে চলেছে। মুকুটে জুড়ছে আরও একটি পালক। সূত্রের খবর, জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিত ডি লিট প্রদান করা হচ্ছে। চলতি সপ্তাহে কলকাতায় আসছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। আলিপুরের এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মানে ভূষিত করা হবে বলেই খবর। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ও ভুবনেশ্বরের KIIT থেকে সম্মানিক ডি লিট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এবার বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সেই সম্মান প্রাপ্তি হতে চলেছে তার। জানা যাচ্ছে, জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলার মুখ্যমন্ত্রীকে ডি লিট উপাধি দেওয়া হচ্ছে। আগামী 12 বা 13 তারিখ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করবেন ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সেই উপলক্ষে তাদের কলকাতার আগমন বলেই জানা গিয়েছে। তবে এই প্রথম নয়, মুখ্যমন্ত্রীর আগেও অন্তত 3 জায়গা থেকে এই সম্মানিক উপাধি পেয়েছেন। 2011 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ সমালোচনার সুর শোনা গিয়েছিল বিরোধীদের গলায়। শিক্ষা সংস্কৃতি মহলের একাংশও কটাক্ষ করতে পিছপা হয়নি, কিন্তু তাতে মমতার ইমেজ ক্ষুণ্ণ করা তো দূরে থাক, তার জনপ্রিয়তা দিনের পর দিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। 2018 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট পান। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তার হাতে সেই সম্মান তুলে দিয়েছিলেন। বছর 5 পর 2023-এ মুখ্যমন্ত্রীকে সম্মানিত ডি লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। রীতি মেনে রাজ্যপাল CV আনন্দ বোস সম্মানিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি বা KIIT-র তরফ থেকে মুখ্যমন্ত্রীর প্রাপ্তি সম্মানিক ডক্টরেট। এবার বিদেশি বিশ্ববিদ্যালয়ের তরফে সম্মান পেতে চলেছেন মুখ্যমন্ত্রী। চলতি সপ্তাহেই সেই অনুষ্ঠান। হাই নিউজ নেটওয়ার্ক। সুপ্রিম নির্দেশেও 100 দিনের বকেয়া দেয়নি কেন্দ্র। বঞ্চনার অভিযোগে ফের সুর চড়ালেন মমতা। বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে তোপ প্রশাসনিক প্রধানের। ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে থাকা সত্ত্বেও 100 দিনের কাজ চালু হয়নি। বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বলে কেন্দ্রকে তীব্র আক্রমণ প্রশাসনিক প্রধানের। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই একাধিক ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে বাগডোগরা হয়ে উত্তরবঙ্গে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যা থেকে সরাসরি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেন তিনি। একই সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়েও খোঁজ খবর নেন তিনি। সেখান থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ান প্রশাসনিক প্রধান। তিনি বলেন, 4 বছর ধরে সব টাকা বন্ধ। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও 100 দিনের টাকা চালু করা হয়নি। যদিও বিকল্প কর্মশ্রী প্রকল্প চলছে, তাতে মানুষ কাজ পাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী জানান। উল্লেখ্য, 100 দিনের বকেয়া মেটাতে ইতিমধ্যেই হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তা তুলে সোমবার ফের কেন্দ্রকে তোপ প্রশাসনিক প্রধানের। অন্যদিকে সোমবার মুখ্যমন্ত্রী আরও বলেন, জিএসটির টাকা বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই টাকা দেওয়া হচ্ছে না। এমনকি আবাসনেরও কোনো টাকা দেওয়া হচ্ছে না বলে সোমবার সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, কেন্দ্রের টাকা বন্ধের পরেও আবাসন নির্মাণের যোগ্য 12 লাখ পরিবারকে মোট 14,400 কোটি টাকা দেওয়া হয়েছে। এমনকি আগামী ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেও 16 লাখ পরিবারকে অর্ধেক বাড়ির টাকা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে একাধিক প্রকল্পের মাধ্যমে 1 কোটির বেশি লোকেদের জন্য বাড়ি তৈরি করা হয়েছে বলে সোমবার জানান তিনি। পাশাপাশি শস্য বীমা থেকে শুরু করে একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। এছাড়াও সোমবার উত্তরবঙ্গে বন্যা নিয়ে সরব হয়েছিলেন তিনি। বলেন, কখনো সিকিমের 14টা হাইডেল পাওয়ার করেছে, জল ব্লক করে দিয়েছে, আর জল হলেই সব চলে আসছে। কখনো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আবার কখনো
নকশাল বাড়িও ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি তিস্তাকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রশাসনিক প্রধানের। বলেন, তিস্তাকে ব্লক করে দিয়েছে, এটা সামাজিক অপরাধ। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এমনকি ডিভিসি, মাইথন, পাঞ্চায়েতের পরিস্থিতি নিয়েও সোমবার ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী। কেন ড্রেসিং হবে না তা নিয়ে ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপিরও দর্পচূর্ণ হবে। নন্দীগ্রাম দিবসে লাল সন্ত্রাসের কথা মনে করিয়ে হুঁশিয়ারি মমতা অভিষেকের। এক স্যান্ডেলে অভিষেকের বার্তা, বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল, আগামীতে বিজেপিরও দর্পচূর্ণ এইভাবেই হবে। সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন এ রাজ্যে তৎকালীন বাম শাসনের অবসানকে ত্বরান্বিত করেছিল। সেসব রক্তাক্ত দিনের কথা ভোলেনি কেউই। নন্দীগ্রাম দিবসে সিপিএম জামানার সেই লাল সন্ত্রাসকেই মনে করিয়ে বিজেপির প্রতি কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের শহীদদের প্রতি সম্মান জানিয়ে অভিষেকের বার্তা, বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল, আগামীতে বিজেপিরও দর্পচূর্ণ এইভাবেই হবে। বিজেপির ঔদ্ধত্যের জবাব মানুষ দেবে ব্যালট বক্সে। আবারও বুঝিয়ে দেবে বাংলার মানুষ বরাবর লড়াই করে। 2007 সালের 10ই নভেম্বর নন্দীগ্রামের ঐতিহাসিক অপারেশন সূর্যোদয়ের দিন। প্রতিবছর শহীদ স্মরণে দিনটি পালন করে থাকে শাসক দল তৃণমূল। অন্যদিকে শাসক শিবির ত্যাগের পর নন্দীগ্রামে আজকের দিনটি উদযাপন করে বিজেপিও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে। 2007 সালে বাম জামানার বিরুদ্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সৈনিক ছিলেন শুভেন্দুও, তাই তিনিও নিজের এলাকায় ফি বছর এই দিন স্মরণ অনুষ্ঠান করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে 10ই নভেম্বরকে স্মরণে রেখে সকালেই এক স্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের সকল শহীদকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। আর নন্দীগ্রাম দিবসকে সামনে রেখে এবার বিজেপি বিরোধিতায় সুর আরও চড়ালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে তার পোস্ট, 2007 সালের এই দিনে সিপিএম এর বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল। নিজেদের অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয় তা বুঝিয়ে দিয়েছিলেন। বামেরা এই শিক্ষা কোনো দিন ভুলতে পারবে না। বিজেপিরও দর্পচূর্ণ এইভাবেই হবে। এসআইআর আবহে অভিষেকের স্পষ্ট হুঁশিয়ারি, এসব করে বাংলার মানুষের মাথা নত করা যাবে না। তোমাদের ঔদ্ধত্য, জমিদারি মানসিকতার জবাব মিলবে ব্যালট বক্সে। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ওই মামলাতে ডিভিশন বেঞ্চ সাফ জানায়, নাগরিকত্বের আবেদন করা মানেই কোনো অধিকার জন্মায় না। কেন্দ্র আশ্বাস দিলেও হাইকোর্টে খারিজ সিএএ মামলা। এসআইআর নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নাগরিকত্বের আবেদন জানানোর নথি যেন এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়, সেই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে একটি সংগঠন। ওই মামলাতে ডিভিশন বেঞ্চ সাফ জানায়, নাগরিকত্বের আবেদন করা মানেই কোনো অধিকার জন্মায় না। যারা নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তাদের প্রত্যেকের বিষয়বস্তু আলাদা, ফলে জনস্বার্থ মামলা তার বিচার করা সম্ভব নয়। যারা নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন তারা চাইলে আলাদা করে সমাধান খুঁজতেই পারেন বলে জানান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সোমবার মামলাকারীদের আইনজীবী মৈনাক বসু আদালতে দাঁড়িয়ে জানান, জনস্বার্থ মামলায় সকলের কথা বলা হয়েছে। দেশ জুড়ে অন্তত 50,000 আবেদন পাঠানো হয়েছে। যে আবেদনগুলি পড়ে আছে সেগুলির ভবিষ্যৎ কি, কেন্দ্র হয় বিবেচনা করুক, নইলে বাতিল করুক, অন্তত সিদ্ধান্ত নেওয়া হোক। এসআইআর এর এনুমারেশন ফর্মে তাদের জন্য কোনো বিকল্প রাখাই হয়নি। রাজ্য অবশ্য গোটা ঘটনার দায় নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেলছে। রাজ্যের আইনজীবী জানান, এই নিয়ে আমাদের কোনো ভূমিকা নেই, কমিশন যাবতীয় কাজ করছে। কেন্দ্রের আইনজীবী অশোক চক্রবর্তী বলেন, রাজ্যকে 90 দিনের মধ্যে আবেদন পাঠাতে হয় কেন্দ্রের কাছে, সেটা কিন্তু হয়নি। রাজ্য আমাদের কাছে কিছু পাঠায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব সোমবার আদালতে স্পষ্ট জানায়,
সিএএ করার কারণ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। আগামী 10 দিনের মধ্যে এটা বিবেচনা করা হোক। যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদের দিকটা খতিয়ে দেখা হবে। তিনি আশ্বাস দিয়েছেন, শুধু এই মামলার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বিবেচনা করা হবে, তবে দেশের অন্যত্র যেখানে এই ধরনের মামলার বিচারাধীন তাদের জন্য প্রযোজ্য নয়। তবে শেষমেশ দ্বিতীয় দফা শুনানিতে এই মামলাটি খারিজ করে দেয় হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার শহীদ দিবস। শহীদ দিবস পালন তৃণমূল বিজেপি দুই দলেরই। পাশাপাশি দুটি মঞ্চ, একটি তৃণমূলের, অন্যটি বিজেপির। এটা কি সৌজন্য নাকি যুদ্ধের আরেক রূপ? পাশাপাশি দুটি মঞ্চ, একটি তৃণমূলের, অন্যটি বিজেপির। দুটির মধ্যে ব্যবধান কয়েক হাত মাত্র। এটা কি সৌজন্য নাকি যুদ্ধের অন্য এক রূপ? স্থানীয়রা বলছেন 2020 সালের পর থেকে প্রতি বছর এই ছবি দেখতে দেখতে তারা এখন অভ্যস্ত। বাম জমানায় এই 10ই নভেম্বর ছিল অপারেশন সূর্যোদয়ের একটা অংশ, কিন্তু আজ তা নন্দীগ্রামের শহীদ দিবস, যা পালন করা ঘিরে বরাবরই যুযুধান দুই পক্ষ। বিশেষ করে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকে কে আগে শহীদ বেদিতে পৌঁছবে, তৃণমূল নাকি বিজেপি, এই নিয়ে লেগে থাকে জোর তরজা। এই দুটি মঞ্চ তারই নজির মাত্র। তবে দুই দল পাশাপাশি স্লোগান তুলতে গিয়ে যাতে কোনো বিবাদ না বাধে, তাই কর্মসূচির জন্য প্রতিবার সময় বেঁধে দেয় প্রশাসন। সোমবার সকাল 8টা থেকে বেলা 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তার কর্মসূচি শেষ হলে শুরু হয় তৃণমূলের কর্মসূচি। সোমবার সকালে সময় মতো শহীদ বেদিতে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোনো দলীয় পতাকা নয়, বাম জমানা অপারেশন সূর্যোদয়ের বিরোধিতায় হাতে কালো পতাকা নিয়ে দেখা যায় তাকে। মঞ্চে ওঠার পূর্বে নন্দীগ্রাম আন্দোলনে বিজেপির অবদান স্মরণ করান শুভেন্দু। বলেন, নন্দীগ্রামে আন্দোলনে বিজেপি ছিল, লালকৃষ্ণ আডবাণীর অবদান ভোলার মতো নয়, তিনিই তো অবরোধ তুলেছিলেন। নন্দীগ্রামে শহীদ দিবস পালনের জন্য সংশ্লিষ্ট দুই পক্ষকেই সময় বেঁধে দিয়েছে প্রশাসন। সেই সময়ের কথা মাথায় রেখেছেন খোদ শুভেন্দু অধিকারীও। মঞ্চে উঠেছেন, কিন্তু বেশি সময় নেননি তিনি। নাগরিক কর্তব্যের কথা মনে করিয়ে সময় মতো নেমে পড়েন শুভেন্দু। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। নদিয়ার তাহেরপুরে মৃত বৃদ্ধের নাম শ্যামল কুমার সাহা। জানা গিয়েছে, এনুমারেশন ফর্ম পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। সোমবার হৃদরোগে মৃত্যু হয় তার। এসআইআর আবহে আরও এক মৃত্যু। পরিবারের অভিযোগ, আতঙ্কেই মৃত্যু। নদিয়ার তাহেরপুরে মৃত বৃদ্ধের নাম শ্যামল কুমার সাহা। 30 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। 2002 সালে ভোটার তালিকায় তার নাম নেই। পরিবারের দাবি, বিএলও বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যান। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্যামল কুমারের। মৃতের স্ত্রী বলেন, 30 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে আমরা এখানে এসেছি। ওর ভোটার আধার কার্ডও ছিল, কিন্তু যখন থেকে এনুমারেশন ফর্ম দিয়ে যায় তখন থেকেই চিন্তা শুরু করে। আমি কিছু বলতে গেলেই বলে, বেশি আমার কানের সামনে বকবক করো না তো। আসলে 2002 সালের তালিকায় নাম ছিল না, তাই ছেলে মেয়েদের জন্য চিন্তা করছিল। প্রতিবেশী এক যুবক বলেন, আসলে সরকার কিংবা নির্বাচন কমিশন তো বলেনি সিএএতে আবেদন করো, তাহলে নাগরিকত্ব পাবে। বলছে একটা বিশেষ রাজনৈতিক দল, তাহলে আর সেই কথায় কিভাবে ভরসা রাখবে? সেই কারণেই আতঙ্কে ভুগছিলেন তিনি। আমাকেও বেশ কয়েকবার বলেন। পরিবারের অভিযোগ, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করেনি, প্রশাসনেরও কেউ আসেনি। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, কি গর্বের মুহূর্ত। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরের দিকে। নভেম্বরের প্রথম সপ্তাহে শীতের ছোঁয়া মিলছে বাংলায়। আবহাওয়াবিদদের মতে, উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল ও শুকনো বাতাস এখন দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। সোমবার ভোরে দক্ষিণবঙ্গে আরো বেশি ঠান্ডা অনুভূত হয়েছে বলেই জানাচ্ছে হাওয়াবিদরা। নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের ছোঁয়া মিলেছে বাংলায়। চলতি মাসের প্রথমার্ধে শীতের আমেজ তৈরি হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে। সেই প্রভাবে আগের থেকেই পশ্চিমবঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তাদের মতে, উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল ও শুকনো বাতাস
এখন দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রবেশ করছে। রবিবার ভোরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। সোমবার ভোরে দক্ষিণবঙ্গে আরও বেশি ঠান্ডা অনুভূত হয়েছে। পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছে, আগামী 4 থেকে 5 দিন সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। রবিবার সকালে দক্ষিণবঙ্গের সবথেকে কম তাপমাত্রা ছিল বীরভূমের শ্রীনিকেতন 14.5 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি, যা শনিবারের তুলনায় প্রায় 2 ডিগ্রি কম এবং এই সময় স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার তুলনায় 2.1 ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে 17 থেকে 18 ডিগ্রির মধ্যে নেমে আসতে পারে। রাজ্যের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড হয়েছে দিল্লিতে, যা 11 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সেখানকার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে খবর। রবিবার রাজ্যের পশ্চিমাঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 থেকে 16 ডিগ্রির মধ্যে। আবহাওয়াবিদদের মতে, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় থেকে আসা ঠান্ডা হাওয়া পশ্চিমাঞ্চল দিয়ে বাংলায় ঢুকেছে, ফলে এই জেলাগুলিতে শীতের প্রভাব আরও বেশি দেখা যাবে। এমনকি কালিম্পংয়ের তুলনায় পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় বেশি ঠান্ডা ছিল। সোমবার একই অবস্থা রয়েছে। দার্জিলিংয়ের তুলনায় কম উচ্চতার কারণে কালিম্পংয়ের শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও এই পারদ পতন এখনকার সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তাদের ধারণা, সময় যত এগোবে শীতের মাত্রা ততই বাড়বে। গত 10 থেকে 12 বছরে নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস নেমে আসার একাধিক নজির রয়েছে। আপাতত শীতের স্পষ্ট অনুভূতি মূলত ভোর ও রাতের দিকেই মিলছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।